হেই মায়াবতী, কি করো? ফোনের ওপাশ থেকে পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে ঘুমের মধ্যে ভ্রু কুঁচকালো আরোহী। কান থেকে ফোন সরিয়ে ছোট ছোট চোখ করে ফোনের দিকে তাকিয়ে দেখল রাত প্রায় ৩টে বাজতে চলল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো তার। এমনিতেই মন মেজাজ ভালো না, তার উপর এই পাগল কোথা থেকে এসে জুটল। কিছুক্ষণ আগেই আরুষ তার রুম থেকে বকবক করে গেল, আগে খেয়াল ছিল না। এতদিনে উনার প্রেম যেন উতলে পড়ছে। মনে হলেই মেজাজ ৪২০ হয়ে যায় আরোহীর। নিজের রাগ কন্ট্রোল করে শুয়ে মাত্রই ঘুমটা চোখে ধরা দিল। তার উপর এত রাতে ফোনের কর্কশ শব্দ আর তিহানের ফাও প্যাচাল। মেজাজটা আরও গরম হল। আরোহী দাঁতে দাঁত চেপে ধরে বলল, রেললাইনের পাশে ঘোড়ার ঘাস কাটি? কাটবি? কাটলে কমলাপুর রেল স্টেশনে চলে আয়, শুধু শুধু আজাইরা ফাও প্যাচাল পারবি না। মন মেজাজ ভালো না। তিহান হকচকিয়ে উঠল। আরোহী রেগে যাবে জানে, তবে এতটা রেগে যাবে বুঝতে পারেনি। আহা, রেগে যাচ্ছ কেন মায়াবতী? আরোহী কপাল কুঁচকে দাঁত চেপে বলল, তো কি করব? রাগ করাটা কি অস্বাভাবিক? এত রাতে একটা মেয়েকে ফোন দিয়ে ফাও প্যাচাল পারছেন? মিনিমাম কমন সেন্সেরও তো একটা ব্যাপার আছে। আরে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর? আরোহী শোয়া থেকে উঠে বসল। মানে? আরে, তোমার জন্যই তো রাগ জাগা। আরোহী কপাল কুঁচকাল। আমি কি বলছি আপনাকে রাত জাগতে? আর কি এমন অসাধ্য সাধন করলেন যে রাত জাগা লাগল? ওহহ, হে, যেটার জন্য ফোন করলাম, তুমি যে ডিলের অপেক্ষা করছিলে সেটা কাল রাত 12টায় হবে। আমি অবশ্য পুলিশ পাহারায় রেখেছি যারা সিভিল পোশাকে বন্দরের আশেপাশেই আছে। আশা করি সবটা প্ল্যান মোতাবেকই এগোবে। আরোহীর কুচকানো ভ্রুজোড়া ঠিক করে বলল, ওহহ, আচ্ছা। তিহান মুখ চেপে হেসে বলল, শুধুই ওহ আচ্ছা? আর কিছু বলবে না? আরোহী থেমে থেমে বলল, আর কি বলবো? আপনার কাজ আপনি করেছেন। একটা ধন্যবাদ ও তো অ্যাটলিস্ট দিতে পারো। ধন্যবাদ? শুধুই ধন্যবাদ? আর কিছু? তিহান দীর্ঘশ্বাস ফেলে বলল, না, তোমার থেকে এর চেয়ে বেশি আশা করাটাই বেকার। মাঝে মাঝে মনে হয় আমি মানুষ নই, রোবটের সাথে কথা বলছি। যা হোক, কিছু তথ্য কালেক্ট করেছি, তোমাকে ইমেইল করে দিচ্ছি, সকালে দেখে নিও। এখন ঘুমাও। হুম। আরোহী কান থেকে ফোন নামিয়ে এক পলক ফোনের দিকে তাকাল। ছেলেটা নিজ থেকেই তার কাজগুলো করে দিচ্ছে, হেল্প করছে, না বলতেই। মন্দ না ছেলেটা। ছেলেটার চোখে মুখে আরোহী যা দেখতে পায় তা যদি সত্যি হয় তবে ভবিষ্যতে ছেলেটাকে ভীষণ কষ্ট পেতে হবে। তার পক্ষে যে কাউকে ভালোবাসা সম্ভব না। দীর্ঘ শ্বাস ফেলল আরোহী। আরোহী সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হল। পরবর্তীতে ল্যাপটপে ইমেইল চেক করতে বসল। আরোহী যেই দিন চট্টগ্রাম আসলো সেই দিন রাতেই ডিলটা করার কথা ছিল, আর সেই সুযোগটাই কাজে লাগাতো আরোহী। কিন্তু পাচারকারী চক্র মনে হয় কোনোভাবে জেনে গেছে যে তাদের ডিলের ব্যাপারটা পুলিশের কান পর্যন্ত চলে গিয়েছে, তাই তারা সেদিন আর ডিল করেনি, আর না বন্দরে কোনো জাহাজ ভিড়িয়েছে। বেশ ধুরন্ধর লোকগুলো। হঠাৎ দরজায় কারো শব্দ শুনে ভ্রু কুঁচকে তাকালো সেদিকে। দরজা খোলায় আছে। সুলতান, ভেতরে আসো। সুলতান ভেতরে ঢুকে অবাক দৃষ্টিতে আরোহীর দিকে তাকাল। ম্যাম, আপনি কি করে বুঝলেন আমি থাকব? আরোহী ল্যাপটপের দিকে তাকিয়েই হাসল। তোমাকে আমি চিনি ১-২ দিন নয় সুলতান, অনেক বছর। আর ভাইয়ের উপস্থিতি বুঝব না তা কি করে হয়?
সুলতান ছলছল দৃষ্টিতে আরোহীর দিকে তাকাল। কেউ যে চাকরকে নিজের ভাই বলে সম্বোধন করে আজ সে প্রথম দেখল। আসলে সে আগে থেকেই দেখে এসেছে তার কোনো কিছু লাগলে মুখ ফুটে বলার আগেই আরোহী তাকে এনে দেয়, তার কোনো কিছু চাইতে হয় না। মেয়েটা বেশ ভালোবাসে তাকে। এত ব্যস্ততার মধ্যেও তার কথা ভাবে। চোখ দুটো ভিজে উঠল সুলতানের। আরোহী ল্যাপটপটা সুলতানের দিকে ঘুরিয়ে দিয়ে বলল, আমি ইমেইলটা চেক করলাম আর কিছু কারেকশনও করলাম, তুমি তোমার রুমে গিয়ে দেখে নাও আর বুঝে নাও। আমি ফ্রেশ হয়ে আসছি, আজকে আমি আর তুমি একসাথে বেরোব। সুলতান মাথা নাড়িয়ে সায় জানালো। আরোহী মুচকি হেসে ল্যাপটপটা সুলতানের হাতে দিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকল। সুলতান নিজের রুমে চলে গেল। প্রায় 10 মিনিটের মাথায় আরোহী বের হল অ্যাশ রঙের শার্ট আর কালো প্যান্ট পরে। ওয়াশরুম থেকে বের হতেই চোখের সামনে দৃশ্যমান হল রুষার ঝলমলে হাস্যোজ্জ্বল মুখ। গুড মর্নিং দিভাই বলেই ব্যাগ ট্যাগ ফেলে দৌড়ে এসে জড়িয়ে ধরল আরোহীকে। হুট করে এমন হওয়াতে বেশ চমকে উঠে কোনোভাবে দেয়ালে ধরে পড়তে পড়তে বেঁচে গেল আরোহী। আরোহী দীর্ঘ শ্বাস ফেলল। এত বড় হয়েছে মেয়ে, এখনো বাচ্চাদের মতো লাফালাফি যায়নি। যদি এখন পড়ে গিয়ে হাড়গুড় ভাঙত তখন। এই বিষয়ে কোনো চিন্তা আছে নাকি মেয়েটার? এই কথা বলতে বলতে আরোহীর নিজেকেই নিজের কাছে বেহায়া মনে হয়, কিন্তু যাকে বলে তার তো গায়েই লাগে না। মাত্র গোসল সেরে আসলাম আর তুই এই জীবাণু ভর্তি শরীর নিয়ে আমাকে জড়িয়ে ধরলি রুশো। আর এত সকালে এখানে কি করিস তুই? কার সাথে এসেছিস? রাস্তায় সমস্যা হয়নি তো? সকালে নিশ্চয়ই কিছু খাসনি। বেশ সাহস বেড়েছে না তোর? না জানিয়ে চলে এলি। আমার ঠিকানা জানলি কি করে? রুষা আরোহীকে ছেড়ে সোজা হয়ে দাঁড়াল। আশেপাশে কিছু একটা খুঁজে দৌড়ে গিয়ে পানির গ্লাস এনে আরোহীর সামনে ধরে বলল, নাও পানি খাও। আর প্রশ্নগুলো একটু ধীরে ধীরে করলে কি হতো? আর মাঝে মাঝে জীবাণু গায়ে মাখলে কিছু হয় না দি ভাই। এখানে এসেছি তোমার সাথে ঘুরতে আর একাই এসেছি। আমি কি বাচ্চা নাকি যে আমাকে কেউ নিয়ে আসবে? সকালে আমি কিছুই খাইনি, রাস্তায় আসতে প্রবলেমও হয়নি। আর কি যেন বললে? মম কিছু একটা ভেবে। ও হ্যাঁ, মনে পড়েছে, সাহস। সাহস তো আমার বরাবরই বেশি। আর তোমার ঠিকানা জানা লাগবে নাকি? মনের একটা টান আছে নাকি বলো? বলেই আরোহীর দিকে তাকিয়ে চোখ মারল। আরোহী চোখ ছোট ছোট করে রুষার কান টেনে বলল, বেশি পেকে গেছো না তুমি? পাকা পাকা কথা শিখেছ। রুষা আরোহীর কাছ থেকে কানটা ছাড়িয়ে নিয়ে কাল ডলতে ডলতে বলল, ওফ দিভাই, লাগলো তো? লাগার জন্যই তো দিলাম। আরোহী মুচকি হেসে বলল, চল নাস্তা করবি। বলেই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলো উঁচু করে ঝুঁটি করে মুখে মাস্ক আর কোমরে রিভলভার গুজে বেরিয়ে গেল আরোহী। আর তার পিছনে পিছনে রুষার পরনে একটা টপস আর সাথে জিন্স। দি ভাই, ও দি ভাই। বল। ড্রাইভ কি তুমি করবে? না কেন? আরোহী ভ্রু কুঁচকে রুষা দিকে তাকাল। রুষা খুশিতে গদগদ হয়ে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত করছে। আরোহী তার ভ্রুজোড়া আরও কুঁচকে বলল, কেন, আমি ড্রাইভ করলে সমস্যা কোথায়? আমি কি ড্রাইভ করতে পারি না নাকি? রুষা ইনোসেন্ট ফেস করে বলল, ওমা, আমি সে কথা কখন বললাম? তুমি ড্রাইভ করতে পারো না বললে তো পাপ হবে। তুমি তো অবশ্যই ড্রাইভ পারো, তবে সেটা জঘন্য। এত রুডলি গাড়ি কি কেউ হাইওয়েতে চালায়? আমার তো আত্মা কাঁপে।
আরোহী চোখ ছোট ছোট করে রুষার দিকে এক পলক তাকিয়ে পাশ ফিরে সুলতানের দিকে তাকালো। সুলতান মুখ টিপে হাসছে। আরোহী কিছু না বলে গাড়ির সামনের সিটে উঠে বসল। রুষা বসল পিছনে। সবাই ঠিকঠাক বসার পর সুলতান যেই না গাড়ি স্টার্ট করতে যাবে হঠাৎ হুড়মুড় করে গাড়ির ভেতরে ঢুকল তিহান। হঠাৎ এমন হওয়াতে লাফ দিয়ে দরজার সাথে সেটে গেল রুষা, চোখ বড় বড় করে তাকিয়ে রইল তিহানের দিকে। ছেলেটাকে চেনা চেনা লাগছে, তবে মনে পড়ছে না কোথায় দেখেছে। আপনি কে বলুন তো? এমন জিনের মতো কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলেন। তিহান ছোট ছোট চোখ করে রুষাকে এক পলক পর্যবেক্ষণ করে বলল, তুমি কে? রুষা খানিকটা ভাব নিয়ে বলল, আমি রুষা চৌধুরী, ডটার অফ আবরার চৌধুরী। তিহান ভ্রু জোড়া ঠিক করো বলল, ওহহ, হ্যাঁ, তাই তো এত চেনা চেনা লাগছে। আর আমি তিহান রেহমান, তোমার রৌদসী আপুর একমাত্র দেবর। রুষা ভ্রু উঁচু করে বলল, ওহ। আরোহী দীর্ঘ ফেলল, এই দুই বকবকানি একসাথে হলে তো তার মাথা আজকে শেষ। রুষা যেই বকবক করতে পারে। আর তিহানের কথা তো বাদই দিল। রুষা সামনে তাকালো। হুম দিভাই বলো। তুই একা আসতে গেলি কেন? মিরাজ ভাইকে বললেই তো নিয়ে আসত। রুষা মুখ বেঁকালো। হে হে, ওই হলো আর কি। ওই মাছ ব্যবসায়ী নিয়ে আসবে আমাকে, তাও আবার ঘুরতে। দিবা স্বপ্ন দেখো নাকি? আরোহী মিরর দিয়ে রুষার দিকে তাকালো। মাছ ব্যবসায়ী? মিরাজ ভাই আবার মাছের ব্যবসা শুরু করল কবে থেকে? আরোরে, এই মাছ ব্যবসা সেই মাছ ব্যবসা না, আই মিন সেলফিশ। আরোহী বিড়বিড় করে বলল, সেলফিশ মানে মাছের ব্যবসা? অদ্ভুত। সারাটা দিন চট্টগ্রাম শহরের বেশ কয়েকটি জায়গা দেখে ঘোরাঘুরি করে বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় 8টা বেজে গেল আরোহীর। রুমে এসে ডানে বামে না তাকিয়েই গোসলে ঢুকল। শরীরে ধুলোবালির স্তূপ জমে আছে আর আরোহী জন্মগতই বেশ পরিষ্কার আর খুঁতখুঁতে স্বভাবের। প্রায় 15 মিনিট পর গোসল শেষ করে চুল মুছতে মুছতে রুমে যেতেই আরোহীর ভ্রু কুঁচকে গেল। বিরক্তিতে নাক মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, দেখেছ খাটাসটার কাণ্ড। সারাদিন বালি দিয়ে দৌড়াদৌড়ি করে এসে এই গা ভর্তি ময়লা নিয়েই বিছানায় 4 হাত পা 4 দেশে দিয়ে দিব্যি ঘুমিয়ে আছে। শরীরের পুরো ময়লাটাই তো বিছানায় লেগে গেল। ওফ, এই মেয়েটাকে নিয়ে যে কি করব। আরোহী রুষার কাছে গিয়ে গায়ে আলতো হাত বুলিয়ে ডাকতে লাগল, রুষো, এই রুষো। রুষার কোনো উত্তর নেই। আরোহী আরেকটু ঝুঁকে গায়ে আলতো ধাক্কা দিয়ে বলল, রুষা উঠা না বাবা, ধুলো বালিতে না তোর অ্যালার্জি। এই ধুলো নিয়ে ঘুমালে সকালে উঠে দেখবি গা, মুখ, হাত, পা ফুলে লাল হয়ে গেছে, তখন আবার কেঁদে কেঁদে আমার দোষটা দিস না। রুষা নড়েচড়ে উঠে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। ঘুমু ঘুমু কণ্ঠে বলল, উফ দি ভাই, ডিস্টার্ব করো না তো, এত রাতে গোসল করব না। আরোহী ভ্রু কুঁচকে রুষার হাত ধরে টানতে টানতে বলল, গোসল করবি না মানে? তাড়াতাড়ি উঠো। রুষা এবার বেশ বিরক্তির সাথে উঠে বসল। দি ভাই, তোমার যন্ত্রণাই কি ঘুমাতেও পারব না নাকি? আমার এত মজার একটা ঘুম ভাঙিয়ে দিলে। কাজটা কি ঠিক করলে? আরোহী বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করে আঙুল উঁচিয়ে বলল, এই শোন, আমাকে ঠিক ভুল শিখাতে আসবি না। তাড়াতাড়ি কাপড় নিয়ে ওয়াশরুমে যা, গোসল করে তারপর ঘুমা, আমি কি মানা করছি? রুষা কাদো কাদো মুখ নিয়ে ঢুলতে ঢুলতে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকল।
রুষার অবস্থা দেখে আরোহী মুচকি হেসে রুষাকে ডাক দিয়ে বলে, রুশো দেখিস আবার ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যাস না কিন্তু। তোর তো আবার দাঁড়িয়ে ঘুমিয়ে অভ্যাস আছে। বলেই আরোহী হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8:30। বাইরে থেকে খেয়ে এসেছে তাই খাবারের টেনশন নেই, অগত্যাই সে সোফায় ল্যাপটপ নিয়ে বসল। কিছুক্ষণের মাঝেই বেরিয়ে যেতে হবে। আরোহী ফোনটা বের করে সুলতানকে একটা কল করে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম সুলতান। কোনো দরকার ছিল নাকি ম্যাম? হ্যাঁ, কিছুক্ষণের মাঝেই বন্দরের উদ্দেশ্যে রওনা দেব, তুমি রেডি হয়ে থেকো। আচ্ছা ম্যাম, আমি রেডি থাকব। হুমম, ঠিক আছে, রাখি। জি ম্যাম। আরোহী ল্যাপটপে কিছু ফাইল চেক করতে করতে 2 ঘন্টার মতো সময় লাগলো। সব চেক করে সোফায় গা হেলিয়ে দিয়ে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 10:30 বাজতে চলল। বিছানা দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলল সে। রুষা হাত পা মেলে গভীর ঘুমে মগ্ন। হঠাৎ মনে হল আজ সারাদিন সে আরুষকে দেখেনি। কাল রাতে রুম থেকে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ খবরই নেই। ব্যাপার কি? প্রশ্নগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আরোহী কাবার্ড থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকল। প্রায় 10 মিনিটের মধ্যেই একটা সাদা রঙের শার্ট আর কালো প্যান্ট পরে বের হল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ভালো করে খোপা করে মুখে মাস্ক লাগিয়ে আর মাথায় একটা ক্যাপ পরে কোমরে রিভলভার গুজল। দরজাটা বাইরে দিয়ে লক করে বেরিয়ে গেল। নিচে যেতেই দেখল সুলতান নিচে দাঁড়িয়ে আছে, পাশেই একটা বাইক দাঁড় করানো। আরোহী মুচকি হেসে বাইকে বসে চাবি লাগিয়ে বাইক স্টার্ট দিল। পিছনে সুলতান বসার সাথে সাথে বাইক চালানো শুরু করল। প্রায় আধ ঘন্টার মাঝে আরোহী বন্দরের কাছে এসে পৌঁছাল। মেইন জায়গা থেকে কিছুটা দূরে বাইক পার্ক করল সে। রাত প্রায় 11:30টার উপর। আরোহী আর সুলতান সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে। হঠাৎ আরোহী খেয়াল করল দূর থেকে কোনো একটা আলো দেখা যাচ্ছে যা ক্রমশ কাছাকাছি আসছে। আরোহী খেয়াল করে দেখল আলোটা আসলে একটা বিশাল জাহাজের। সুলতান ও সেই দিকেই তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে আসলে হচ্ছেটা কি। জাহাজটা ক্রমশ এগিয়ে এসে পারে ভিড়াল। হঠাৎ জাহাজটার কাছে এসে একটা মালবাহী ট্রাক আর দুটো প্রাইভেট কার এসে ব্রেক কষল। আরোহীর কেন জানি মনে হচ্ছে তারা কোনো ফাঁদ পেতে রেখেছে, কারণ যারা এসব ব্যবসা করে তাদের বুদ্ধি থাকে খুবই সূক্ষ্ম, এত সহজে তাদের ধরা অসম্ভব। সুলতান জাহাজের দিকে রিভলভার তাক করাই আরোহী তার হাত ধরে আটকে দিল। উহুম, এখন নয়, আমার মনে হচ্ছে ওদের মাথায় কিছু একটা চলছে, এত সহজে তো ওরা ধরা দিবে না, তাই আরও কিছুক্ষণ ওয়েট করব। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না, চুপচাপ দাঁড়িয়ে দেখো কি হয়। কিছুক্ষণ নীরবতা পালন করার পর হঠাৎ আরোহী বলে উঠল, সুলতান। জি ম্যাম। চলো, ওই মালবাহী ট্রাকটার কাছে। সুলতান ভ্রু কুঁচকে আরোহীর দিকে তাকিয়ে বলল, ট্রাকের কাছে কেন ম্যাম? আমি ড্রাইভার আর তুমি হেল্পার। সুলতান খানিকটা সময় আরোহীর দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, কি বলছেন ম্যাম? এটা ভীষণ রিস্কের। আরোহী হাসল। রিস্কের কাজ করছি আর রিস্ক নিতে ভয় পাচ্ছি, ব্যাপারটা হাস্যকর না? আর কথা না বাড়িয়ে চলো। সুলতান আমতা আমতা করে বলল, ম্যাম আমরা তো জাহাজে উঠতে পারি, অযথা ট্রাকে কেন? আমার মনে হচ্ছে জাহাজে কোনো একটা ঘাপলা আছে, তাই ট্রাকেই যাব। আরোহী আর কথা বা বাড়িয়ে ট্রাকের দিকে চলতে লাগল। ট্রাকটা বেশ অন্ধকারে দাঁড় করানো। আরোহী গিয়ে ট্রাকটার দরজায় ধাক্কা দিল।
উপর থেকে কেউ ভরাট কণ্ঠে উত্তর দিল, কন? সুলতান গলাটা পরিষ্কার করে বলল, নিচে আসো। গাড়ির ভেতরে থাকা লোকটা গলা উঁচিয়ে জানলা দিয়ে মাথা বের করে বলল, আপ কন হো? তোমার মালিক পাঠিয়েছে একটা জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য। লোকটা দরজা খুলে লাফ দিয়ে নিচে নেমে এক পলক আরোহী আর সুলতানের দিকে তাকিয়ে বলল, মুঝছে বাঙালা নেহি আতি হে। সুলতান হাসি হাসি মুখ করে লোকটার ঘাড়ে হাত দিয়ে নির্দিষ্ট একটা জায়গায় ধরে চাপ প্রয়োগ করার ফলে লোকটি সুলতানের দিকে ঢলে পড়ল। আরও সেফটির জন্য একটা ক্লোরোফোম রুমালে দিয়ে লোকটার নাকে চেপে ধরল। লোকটার হাত পা বেঁধে পাশেই একটা ঝোপের ভেতর ফেলে রেখে আরোহী আর সুলতান গাড়ির ভেতরে উঠে পড়ল। আরোহীর হাতে আপাতত লোকটার ফোন। হঠাৎ লোকটার ফোন বেজে উঠতেই আরোহী চমকে উঠে সুলতানের দিকে তাকাল। ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিল আরোহী। ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, হেই টিট্টু, ট্রাকটা নিয়ে কিছুটা পিছনে যা, আর কিছু ক্ষণের মাঝেই প্রাইভেট কারের সামনেরটা ব্লাস্ট হবে, আর ব্লাস্ট হবার সাথে সাথে এই লোকেশন অনুযায়ী চলে আসবি। দেখ, তোকে একটা লোকেশন পাঠিয়েছি। সুলতান এক পলক আরোহীর দিকে তাকিয়ে গলা পরিষ্কার করে বলল, মুঝছে বাঙালা নেহি আতি হে। উফফ, তুই আমার সাথে ও নাটক করবি? আমি বলছি অন্য কারো সাথে কথা বললে এভাবে বলতে, আমার সাথে না। আমি হিন্দি ভালো বুঝি না, বাংলায় বল। আচ্ছা ঠিক আছে, পিছনে নিয়ে যাচ্ছি। তোর কণ্ঠটা কেমন জানি অচেনা লাগছে। আরে ঠান্ডায় গলা বসে গেছে। ও আচ্ছা, আর কিছু ক্ষণের মাঝেই রওনা হব। মাল কোথায়? আরে হাদারাম, ভুলে গেলি নাকি? মাল তো এই বন্দরে না, আরেকটু দূর। আচ্ছা। বলেই ফোনটা কেটে ট্রাকটা পিছনে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই প্রথম প্রাইভেট কারটা ব্লাস্ট হয়ে গেল। কালো কালো ধোঁয়ায় চারদিকে অন্ধকারে ছেয়ে গেল। আরোহী লোকেশন অনুযায়ী ট্রাক চালানো শুরু করল। কে বলতে পারে সামনে তার জন্য নতুন কি বিপদ অপেক্ষা করছে? ম্যাম, এখন কি করব? লোকেশন অনুযায়ী তো চলে এলাম এখন। আরোহী খানিকটা ভ্রু কুঁচকে আশেপাশে তাকাল। জায়গাটা সমুদ্রের কাছে হলেও বেশ নির্জন। ওরা নতুন কোনো ফাঁদ পাতেনি তো আবার? মনে হচ্ছে কিছু একটার তীক্ষ্ণ শব্দ কানে আসছে আরোহীর। শব্দটা এতটাই তীক্ষ্ণ যে একবার মনে হচ্ছে আওয়াজ হচ্ছে তো আরেকবার মনে হচ্ছে আওয়াজ হচ্ছে না। এত এত ক্রাইম নিয়ে কাজ করেছে সে, যে আওয়াজটা কিসের সেটা বুঝতে মিনিমাম টাইমটুকুও লাগল না আরোহীর। আরোহী সুলতানকে কিছু একটা ইশারা করতেই দুইজনই দরজা খুলে দুদিক থেকে লাফ দিল। আরোহী আর সুলতান উল্টো দিকে দৌড়ে কিছু দূর যেতেই ট্রাকটার বিস্ফোরণ শব্দ কানে ভেসে আসল। বাব্বাহ ম্যাম, আপনার উপস্থিত বুদ্ধি আর তীক্ষ্ণতা বড্ড বেশি। আর একটু সময় অপেক্ষা করলেই দুজনই ট্রাকের সাথে উড়ে যেতাম। আরোহী হাসল। আকাশের দিকে তাকিয়ে হাসিটা আরও প্রসারিত করল। ধীরপায়ে এগিয়ে গেল সমুদ্রের দিকে। প্যান্ট গুটিয়ে সমুদ্রের তীরে পানিতে পা ভিজিয়ে বসে পড়ল। হঠাৎ পকেটে থেকে ফোনে টুং করে মেসেজ আসার শব্দে আরোহী পকেটে হাত দিয়ে ফোন বের করে কিছু একটা দেখে আবার ফোনটা পকেটেই রেখে দিল। আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, থ্যাংক ইউ মাইন্ড, লাভ ইউ সো মাচ। সুলতান ভ্রু কুঁচকে আরোহীর দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, ম্যাম, আপনি যাবেন না? আরোহী ঘাড় ঘুরিয়ে সুলতানের দিকে তাকিয়ে বলল, কোথায়? ম্যাম, ডিল স্পটে। আরোহী সামনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এত চাপ নিচ্ছ কেন? সব ঠিক আছে, তুমি বরং সমুদ্রের পানিতে পা ভিজিয়ে বসে পড়ো। সুলতানের মাথায় তো কিছুই ঢুকছে না। এত ডিফিকাল্ট একটা সিচুয়েশনে আরোহী এত ঠান্ডা কি করে সেটাই তো ভেবে পাচ্ছে না সে।
কিন্তু ম্যাম। কোনো কিন্তু না, চুপচাপ বসে পড়ো। সুলতান আর কথা না বাড়িয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে বসল। মেয়েটা কেমন যেন অদ্ভুত আর রহস্যময়, এই মেয়েকে বুঝতে হলে তার আরও মিনিমাম 10 বার জন্ম নিতে হবে। তবে যদি এই মেয়ের ভাবমূর্তি বুঝতে পারে। তবুও সিউর না। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করার পর আরোহী ঘাড় ঘুরিয়ে সুলতানের দিকে তাকাল, পুনরায় আকাশের দিকে তাকিয়ে বলল, বুঝলে সুলতান, পৃথিবীর মানুষগুলো না নিজেকে বড্ড বেশি চালাক মনে করে, এটা কি ঠিক বলো তো? সুলতান আরোহীর কথার আগা মাথা কিছু না বুঝে চুপ করে রইল। আরোহী সুলতানের দিকে তাকিয়ে হাসল। এটা তো মোটেও ঠিক না, জানো তো একটা কথা আছে, বাপেরও বাপ থাকে। ম্যাম, আমি আপনার কথার কোনো মানেই বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলবেন? আমার ক্লিয়ার করতে হবে না, একটু পর তুমি নিজেই ক্লিয়ার হয়ে যাবে। এখন বরং তুমি অফিসার তিহান রেহমানকে কল করো, আর খবরটা জানো। আরোহীর কথা শেষ হতে না হতেই সুলতান পকেটে হাত দিয়ে নিজের ফোন বের করে তিহানের নাম্বারে কল করল। দুবার রিং হতেই তিহান ফোন পিক করে বলল, হ্যালো সুলতান, কি খবর তোমাদের? কোথায় আছো? কিছু হয়নি তো? সুলতান আমতা আমতা করে বলল, আমাদের কিছু হয়নি, বাট ওই দিকের খবর কি? খবর আর কি হবে, সবগুলা বদমাশকে ধরলাম, এখন আপাতত জেলে আছে, কাল সকালে নিউজে চলে যাবে। সুলতান ভ্রু কুঁচকে বলল, বদমাশ? আরে ওই মাদক পাচারকারী চক্র আর কি। সুলতান বিস্ফোরণ দৃষ্টিতে আরোহীর দিকে তাকিয়ে বলল, ওরা ধরা পড়েছে? ওমা, তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, না জানলে আরোহীকে জিজ্ঞেস করো, ও তো সব জানে। আমি বরং এখন রাখি, বিভিন্ন ডকুমেন্টস রেডি করতে হবে, কত দায়িত্ব আমার, রাখি হে। আর একটু পর আসছি আমি। ঠিক আছে। বলেই সুলতান ফোন কেটে আরোহীর দিকে তাকাল। ম্যাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরোহী হেসে উঠল। ওরা নিজেদেরকে খুব বেশি চালাক মনে করেছে আর আমাদের বোকা ভেবেছে, যা তাদের সবচেয়ে বড় উইক পয়েন্ট। কাল রাতে আমি যখন সবকিছু গুছাচ্ছিলাম তখন আমার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা এমন ছিল যে, আমরা যেভাবে এগুচ্ছি সেটা ভুল, আর বলল ওরা নাকি বুঝে ফেলেছে আমরা কোনো পথে এগুবো, তাই প্ল্যান চেঞ্জ করতে বলল, আর নিজেই বলে দিল কিভাবে কি করতে হবে। কে মেসেজ দিয়েছিল জানো? সুলতান মাথা নাড়াল, মানে সে জানে না। আরোহী সামনে তাকিয়ে বলল, আমার মা, মাহাবিন খান আয়াত। আয়াত ম্যাম? বলল আমরা যেভাবে করছি সেভাবেই আরেকটা রিস্ক নিতে, আর ওরা বন্দরেই ডিলটা কমপ্লিট করবে আমাদের সরিয়ে, তাই আমরা দুজন সরে আসব, আর পুলিশ বাহিনী ওখানেই থাকবে আর ওদের ধরবে, আর হলো তাই। সুলতান চোখে মুখে বিস্ময় নিয়ে বলল, এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না, যাক ভালোই হল। মম। ম্যাম, তাহলে আমরা ফিরছি কবে ঢাকায়? কাল। ঠিক আছে ম্যাম। কিছুক্ষণ নীরবতা পালন করার পর হঠাৎ নীরবতার পর্দা ছিন্ন করে কিছু গাড়ির আওয়াজ আসছে, যা আরোহীর কানে যাওয়া মাত্র ইসে উঠে দাঁড়াল। চলো, গাড়ি চলে এসেছে। আরোহী সামনে এগিয়ে যাচ্ছে আর সুলতান পিছনে পিছনে। সামনে কিছু দূর যেতেই দেখল দুইটা সরকারি গাড়ি, হয়তো থানা থেকেই এসেছে। একটা থেকে তিহান নেমে এলো। হেই মায়াবতী, কি অবস্থা তোমাদের? আরোহী কিছু বলার আগেই সুলতান বলে উঠল, বোম ব্লাস্ট। তিহান ভ্রু কুঁচকে বলল, বোম? বোম ব্লাস্ট হয়েছে? কখন? কিভাবে? আরে আমরা যেই ট্রাকে ছিলাম ওইটাই, নামতে আর 1 মিনিট লেট হলেই ট্রাকের সাথে আমরাও ব্লাস্ট হয়ে যেতাম। খোদার অশেষ রহমতে আমি আর ম্যাম ঠিক আছি। তিহান আরোহীর দিকে তাকিয়ে বলল, কোথাও চট পাওনি তো? আরোহী নির্লিপ্ততা ভঙ্গিতে দাঁড়িয়ে বলল,
না, ঠিক আছে, চলো, আর দাঁড়িয়ে থাকতে হবে না, অনেক ধকল গেছে, এখন বাসায় গিয়ে একটু রেস্ট নাও। হুমম। আরুহু চুপচাপ ড্রাইভারের সাথে সিটে বসে পড়ল। তিহান আর সুলতান বসল পিছনে। কোনোভাবে ক্লান্ত শরীর নিয়ে রুমে এসে ধপ করে সোফায় বসে শরীর হেলিয়ে দিল, পিছনে চোখ বন্ধ করল আরুহী। শরীরটা যেন দিনকে দিন খারাপ আর ফুরবল হচ্ছে। হঠাৎ নিজের সামনে কারো উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকালো আরোহী। সামনে শরবতের গ্লাস দেখে ঠোঁট মেলে হাসল। এই সময় কেন যেন এই জিনিসটা বড্ড প্রয়োজন ছিল। গ্লাসটা হাতে নিয়ে এক শ্বাসে পুরোটা শেষ করে গ্লাস দিতে দিতে বলল, ধন্যবাদ বনু, এটার দরকার ছি। আরোহী থেমে গেল। এই সময় এই লোকটাকে এখানে সে মোটেও আশা করেনি। আপনি আপনি এখানে কেন ডক্টর সাহেব? আরুষ আরোহীর হাত থেকে গ্লাসটা নিয়ে টেবিলে রাখল। আরোহীর পাশে বসে আরোহীর কথা গুরুত্ব না দিয়ে কপাল চেক করতে করতে বলল, শরীর কি বেশি খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? আরোহী পিছনে মাথা হেলিয়ে ধীরে ধীরে বলল, লিভ মি অ্যালোন। আরুষ খানিকটা চমকে গিয়ে বলল, আরোহী তুই উইক, জেদ করিস না, চল তোকে শুইয়ে দিই। আমাকে জোরে কথা বলতে বাধ্য করবেন না ডক্টর, রুষা ঘুমাচ্ছে, আমাকে আমার মতো একা ছেড়ে দেন, আপনি এখন যেতে পারেন। বাট কোনো কিন্তু নয়, আপনি বেরিয়ে যান, গেট আউট ফ্রম হেয়ার। আরুষ উঠে চলে যেতে গিয়ে দরজায় থমকে দাঁড়াল। এক পলক পিছনে তাকিয়ে আরোহীকে দেখল, সে এখনো পিছনে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। আজকে তোর বিহেভে আর যাই হোক, একটা ডিসিশন আমার কনফার্ম। আমি যেমন ভালো তার চেয়ে খারাপ, এতদিন অনেক মানাবার চেষ্টা করেছি, অনেক ভালো সেজেছি, এখন থেকে আরুষ খান কতটা ডেঞ্জারাস হতে পারে সেটাই দেখাবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। কি অদ্ভুত, তাই না? আমরা অনেক কিছুই ভুলে যেতে চাই, কিন্তু ঠিক সেই কথাগুলোই আমাদের না চাইতেও বারংবার মনে পড়ে। আরোহীর আনমনে বলা কথাটা কর্ণগোচর হতেই সুলতান লুকিং গ্লাসের মধ্যে দিয়ে আরোহীর দিকে তাকাল। রুষা তখন গভীর ঘুমে। সকাল সকালই রওনা দিয়েছে তারা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে। আপনার কি মন খারাপ ম্যাম? আরোহী ঘুরে সুলতানের দিকে তাকাল, তাচ্ছিল্যে হেসে উঠল। আমার আর মন খারাপ? মন থাকলে না খারাপ হবে, আমার তো মনই নেই। সুলতান চমকে তাকাল, এমন কথা আরোহী আগে কখনোই বলেনি। ম্যাম, আরুষ খান কিছু বলেছে আপনাকে? আপনি কি কষ্ট পাচ্ছেন? আরোহী মুচকি হাসল। কাটাকে কি করে দোষ দেই বলো তো? পা তো আমি নিজেই রেখেছিলাম, কাটা তো নিজের জায়গাতেই ছিল। ম্যাম, আমি এমন কঠিন কথা বুঝি না, তবে মনে হচ্ছে আপনার মন খারাপ। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, তখন আমাদের উচিত মনের কথা শোনা, তাহলে ভবিষ্যতে আফসোস জিনিসটা করা লাগে না। হুমম। ম্যাম, আপনি কত সুন্দর করে হাসেন, দেখে মনেই হয় না আপনার জীবনে কোন কষ্ট আছে। দুঃখে তো সবাই কাঁদে, হাসতে কজনে জানে। তাও ঠিক। আরোহী হাসল, সুলতানের দিকে তাকিয়ে বলল, একটা কথা রাখবে সুলতান? জি ম্যাম। তুমি আমাকে ম্যাম ম্যাম বলো না, বয়সে আমি তোমার ছোট, আমাকে আরোহী বলেই ডেকো, আর আমি বরং তোমাকে ভাই বলবো নে। সুলতান অবাক হয়ে আরোহীর দিকে তাকাল। কি বলছেন ম্যাম? এটা হয় না, আমি আপনার শুধু মাত্রই অ্যাসিস্ট্যান্ট, আপনাকে ম্যাম না ডাকলে অসম্মান করা হবে। তোমাকে কে বলেছে অসম্মান করা হবে? কিছু হবে না, এটাই আমার আদেশ। এখন থেকে তুমি আমাকে আরোহী বলবে, আর আমি তোমার বোন, ভাইয়া ডাকব। সুলতান ক্ষীণ কণ্ঠে বলল, চেষ্টা করব।
আরোহী হেসে জানলায় মুখ ঠেকিয়ে বাতাস উপভোগ করতে ব্যস্ত। হঠাৎ মোবাইলে টুং করে মেসেজের শব্দে আরোহী ফোনটা হাতে নিল। স্ক্রিনে পরিচিত নাম্বার দেখে খানিকটা ভ্রু কুঁচকে মেসেজ ওপেন করল। বড় হয়েছ মেয়ে তুমি, এখনো এমন বাচ্চাদের মতো বাহিরে হাত মুখ দিয়ে রাখা কোনো ধরনের অভ্যাস রহি, মুখ ভেতরে নিয়ে জানলা লাগাও, বাতাসে ঠান্ডা লাগবে। মেসেজটা দেখে চমকে উঠল আরোহী, আশেপাশে তাকালো একবার, নিজের মায়ের এমন কথা শুনে আরোহী বেশ চমকালো, তার মা তো আশেপাশেও নাই, তাহলে বুঝল কিভাবে? পরবর্তীতে আবার মেসেজের টুং করা শব্দে পুনরায় মোবাইলের দিকে তাকালো। আমাকে খুঁজে লাভ নেই মেয়ে, আমি সবসময় যেমন তোমার মন মস্তিষ্কে থাকি তুমিও আমার মন মস্তিষ্কে থাকো, তুমি কখন কি করতে পারো তা আমার জানা, তাই সাবধানে আসো, আর ওই বিচ্ছুটা মনে হয় ঘুমিয়ে আছে, খেয়াল রেখো, আর মা হই আমি তোমার প্রতিটি পদক্ষেপ আমার জানা এবং চেনা। আরোহী মুচকি হেসে দীর্ঘ শ্বাস ফেলল। প্রায় 6 ঘন্টা জার্নি করে অবশেষে আরোহীর গাড়ি এসে থামল চৌধুরী ভিলার সামনে, মূলত রুষাকে নামিয়ে দিতেই আসা তার। রুষা গাড়ি থেকে নামতেই গাড়ি পিছনে নিয়ে ঘুরিয়ে ফেলল, বেচারি কিছু বলতেও পারল না। রুষার ইচ্ছে ছিল তার দিভাইকে বাসার ভেতরে নিয়ে যাবে, কিন্তু বলার আগেই তো তার দিভাই চলে গেল। রুষা ঠোঁট উল্টে দোতলায় বারান্দার দিকে তাকালো, যেখানে আয়াত বুকে হাত গুজে একদৃষ্টিতে তাদের দিকেই তাকিয়েছিল। হঠাৎ নিজের সামনে আবার কোনো গাড়িরও অস্তিত্ব টের পেয়ে চোখের দৃষ্টি নিচে নিক্ষেপ করল। আরোহী গাড়ি থেকে নেমে এলো, হাতে রুষার ব্যাগ। ব্যাগটা রুষার হাতে দিতে দিতে বলল, যাওয়ার সময় বস্তুয়া নিয়ে যেতে পারিস, এখন নিয়ে আসার সময় মনে থাকে না। রুষা ইনোসেন্ট ফেস করে বলল, আরোরে দি ভাই মনে ছিল না, আর তুমি তো আছোই, সমস্যা কি? আরোহী দীর্ঘ শ্বাস ফেলে বলল, সিরিয়াস হো রুষা, নয়তো পস্তাবি। গেলাম আমি, বলেই বারান্দার দিকে এক পলক তাকাল। আরোহী গাড়ির দিকে ফিরতেই রুষা আরোহীকে পিছনে থেকে ডেকে উঠল, দি ভাই। আরোহী পিছনে ঘুরে দাঁড়াল, ভ্রু কুঁচকে বলল, কিছু বলবি? আজকে একটু আমার সাথে থাকো না? আরোহী ভ্রু কুঁচকাল, কেন? শুধু আজ, আর বলবো না। আরোহী পুনরায় বারান্দার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, ঠিক আছে। ঘাড় ঘুরিয়ে পিছনে সুলতানকে উদ্দেশ্য করে বলল, ভাই তুমি বরং গাড়িটা জায়গায় রেখে অ্যাপার্টমেন্টে চলে যাও। সুলতান কিছু না বলেই গাড়ি নিয়ে চলে গেল। আরোহীকে সাথে নিয়েই রুষা বাড়ির ভেতর গেল, রুষা আগে আগে আর আরোহী পিছনে পিছনে ঢুকল। রুষা ভেতরে ঢুকতেই ড্রয়িং রুমে তাকিয়ে তার চোখ দুটো বড় বড় করে চিৎকার দিয়ে বলল, ছোট ও বাবা। বলেই আরোহীর হাত ছেড়ে সোফায় বসে থাকা একজন মাঝবয়সী লোককে গিয়ে জড়িয়ে ধরল। আরোহী শার্টের হাতা ফল্ড করছিল, হঠাৎ রুষার এমন চিৎকারে চমকে সামনে তাকালো। সোফায় আয়াস চৌধুরী বসে আছে, আরোহী ভ্রু কুঁচকাল। রুষা আয়াসের গলা জড়িয়ে বসে এটা ওটা বলছে আর আয়াস সাথে হেসে তাল মেলাচ্ছে। ড্রয়িং রুমে প্রায় সবাই উপস্থিত, আয়াত মাত্র নিচে নেমে এক কোণে বসে মোবাইল ঘাঁটছে, আবরার আর আয়াস একসাথে বসেছিল, এখন রুষা গিয়ে দুইজনের মাঝে বসে পড়েছে। আয়াসের পাশেই বসে আছে তার একমাত্র মেয়ে আলিশা চৌধুরী, আরোহীর ছোট তবে রুষার বড়, রাইসা আর মীরা বসে আছে আয়াতের ঠিক বিপরীতে। আরাফ আর মাহির নেই, সাথে মিরাজও এখানে নেই, হয়তো বাহিরে। আর আরুশ খানকে তো পাওয়াই যায় না। আরোহী চোখ ছোট ছোট করে সবার দিকে দৃষ্টি নিক্ষেপ করল, এখনো কেউই তাকে খেয়াল করেনি। হেই সেস, হাউ আর ইউ? আরোহী ঘাড় ঘুরিয়ে আলিশার দিকে তাকাল, এই মেয়েটা দিনে দিনে ব্রিটিশ হয়ে যাচ্ছে, বাংলা বলতে যেন তার অ্যালার্জি। দীর্ঘ শ্বাস ফেলল আরোহী। আলিশার কথায় সবাই আরোহীর দিকে তাকাল।
আরোহী ভ্রু কুঁচকে আয়াসের সামনে গিয়ে দাঁড়াল, এক ভ্রু উঁচু করে গম্ভীর কণ্ঠে বলল, কখন এসেছ? আয়াস দাঁত কেলিয়ে হেসে বলল, এই তো কাল রাতে। ফোন করলে কি গলা ব্যথা করত? একটা ফোন দিয়ে আসা যেত না? আয়াস আমতা আমতা করে বলল, আসলে হয়েছে কি মা বলতো, তুই তো একটা অপারেশনে গিয়েছিস, এখন কি তোকে ঝালানো শোভা পায়? তাই বলিনি, তার উপর তুই তো আজ আসছিসই, তাই আর কি। তো আসার কারণ কি? আরে আর বলিস না, আরুষ খুব জরুরি তলব করেছে, আসা লাগবেই। কি ডিসিশন নাকি নিয়েছে একেবারে ফুল এন্ড ফাইনাল, তাই এত তাড়াহুড়ো, অথচ দেখ যার জন্য এলাম তার কোনো খবর নেই। আরোহী ভ্রু কুচকাল, মনে মনে ভাবল, এই পাগল আবার কি ফোন দিয়ে আটছে। আল্লাহই জানে। আয়াস দম ফেলে, কেন জানি আরোহীকে তার মায়ের কার্বন কপি লাগে, এত রাগী আর জেদি, মাঝে মাঝে নিজেই কনফিউজড হয়ে যায় যে আসলে কে কার বাচ্চা। চাচিমা কোথায়? আরোহীর কথা শেষ না হতেই পিছনে থেকে কেউ বলে উঠল, চাচি মাকে দিয়ে তোমার কি কাজ? তুমি বরং তোমার কাজ নিয়ে বিজি থাকো, আমাদের খবর তোমার নিতে হবে না, মরলাম কি বাঁচলাম তাতে তোমার তো কিছু যায় আসে না। ফোর্স অফিসার আরোহী চৌধুরী। আরোহী পিছনে ঘুরল। একজন মাঝবয়সী মহিলা, যদিও তাকে কোনোভাবেই মাঝবয়সী মহিলা মনে হয় না, এখনও যে কেউ দেখলেই বলবে উনি এখনও 20 বছর বয়সী রমণী, যেমন তার গায়ের রং তেমন লম্বা চুল। তার এই হাদারাম ছোট বাবা কিভাবে যে এমন হুড়পড়িকে পটালো, বুঝে আসে না আরোহীর। আরোহী মাথার ক্যাপ খুলতে খুলতে এগিয়ে গেল মহিলার দিকে। পিছনে থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল, আমার জানটুসটা বুঝি আমার সাথে রাগ করেছে? সরি জানু, আমি আসলেই বিজি ছিলাম। বলেই মহিলাটির সামনে গিয়ে কানে ধরে কিউট কিউট ফেস করে সরি বলতেই মহিলাটা ফিক করে হেসে দিল। সাথে আরোহীও হাসল। সবাই একসাথে বসল, শুধু আরোহী বাদে। আরোহী এখানে না থাকলেও আরোহীর রুমটা সবসময় সাজানো গোছানো থাকে। হয়তো তার মা কিংবা রুষা করে রাখে। আরোহী রুমে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে কোমরের বেল্ট খুলতে খুলতে ভাবছে, আসলে আরুষের ব্যাপারটা তার ঠিক বুঝে আসছে না। কি এমন জরুরি ডিসিশন যে ছোট বাবাকে আসতে হলো? কোনো নতুন কিছু করছে না তো? যদি করেই থাকে তবে করছেটা কি? রাত প্রায় অনেক হল, চৌধুরী ভিলার ড্রয়িং রুমের দেয়াল ঘড়িটা টং টং শব্দে জানান দিচ্ছে এখন সবে রাত 8টা বাজল। ড্রয়িং রুম জুড়ে পিন পতন নীরবতা বিরাজ করছে, অথচ রুম জুড়ে রয়েছে প্রায় 14-15 জন মানুষের উপস্থিতি, কারো মুখে কোনো কথা নেই। সবার সামনে নির্লিপ্ততা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আরুষ খান। আবরার ভ্রু কুঁচকে আরুষকে পর্যবেক্ষণ করছে, আয়াসও অপেক্ষা করছে আরুষের মুখ থেকে কিছু একটা শোনার অপেক্ষায়। শুধু আয়াস নয়, ড্রয়িং রুমে উপস্থিত সকলের দৃষ্টি যেন একই কথা জানান দিচ্ছে। শুধুমাত্র আরোহী ছাড়া, তার যেন এসবে কোনো ইন্টারেস্টই নেই। সোফার এক কোণে বসে পায়ের উপর পা রেখে একমনে মোবাইল ঘাঁটছে। এখানে শুধুমাত্র তার ছোট বাবার কথায় বসেছে, নয়তো কোনো ইচ্ছেই তার ছিল না। আরুষ সকলের এক পলক দৃষ্টি নিক্ষেপ করে ঠোঁট ভেজাল। মিরাজ ভীষণ বিরক্ত, গত 10 মিনিট যাবৎ কিছু বলবে বলে উৎসুক হয়ে বসে আছে, অথচ যে বলবে তারই কোনো উৎসাহ খুঁজে পাচ্ছে না। হাতে কাচের গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, তুই কি এখানে সং সাজিয়ে বসিয়ে রাখার জন্য ডেকেছিস আরুষ? আরুষ ঘাড় বেঁকিয়ে মিরাজের দিকে তাকাল। আমি কি তা একবারও বলেছি? তাহলে মুখে সুপার গ্লু দিয়ে রেখেছিস কেন? কি বলবি বল, আমার কাজ আছে। আরুষ আর চোখে এক পলক আরোহীর দিকে তাকাল। আমি বিয়ে করব। এন্ড 1 সপ্তাহের ভিতরে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করো। আরুষের কথা শুনে মিরাজের হাত থেকে পানির গ্লাসটা ঠাস করে নিচে পড়ে সাথে সাথেই ভেঙে গেল, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই।
সে তো আরুষের দিকে হাঁ করে তাকিয়ে আছে, শুধু মিরাজ না, ড্রয়িং রুমে উপস্থিত সকলের দৃষ্টি থমকে গেছে এক মুহূর্তেই। সবার মনে যেন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, এটা কি করে সম্ভব? আরোহী এতক্ষণে ভ্রু কুঁচকাল, হাতটা থেমে গেল সাথে সাথেই, তবে দৃষ্টি তখনও মোবাইলেই সীমাবদ্ধ। আয়াস বসা থেকে উঠে দাঁড়িয়ে আরুষের কাছে গিয়ে কপালে চেক করে দেখতে দেখতে বলল, বাপ জান, তোমার জ্বর টর হয়নি তো? শরীর ভালো তো? মাথা ঘুরাচ্ছে? মাথা কাজ করছে না? অসুস্থ লাগছে? চল রুমে চল। আরুষ ভ্রু কুঁচকে তাকালো আয়াসের দিকে। আমাকে কি কোন এঙ্গেলে অসুস্থ মনে হচ্ছে তোমার চাচ্চু? আমি ঠিক আছি, আমার জ্বরও হয়নি, মাথাও ঘুরাচ্ছে না, আর আমি সুস্থ মস্তিষ্কেই বলছি। তুমি কি সিউর আরুষ? বেশ অনেকটা গম্ভীর কণ্ঠে কথাটা বলে উঠল আরাফ। আরুষ তার বাবার দিকে তাকালো, দীর্ঘ শ্বাস ফেলে বলল, হুম, আমি সিউর। তা পাত্রী কোথায়? কাকে বিয়ে করছো তুমি? আমার ফ্রেন্ড, প্লাস সে এখন আমার কলিগ। আরুষের নির্লিপ্ততা কণ্ঠ। আরুষের কথায় ভ্রু কুচকায় রৌদ্রী। মনে হচ্ছে সে যেন স্বপ্ন দেখছে। না হলে এই অসম্ভব কি করে সম্ভব হল? কলিগ? কলিগ কে আরুষ ভাইয়া? আরুষ রৌদ্রীর দিকে তাকিয়ে বলল, পুষ্মিতা সরকার। রৌদ্রীর চোখ আপনা আপনি বড় হয়ে গেল, অবাক হওয়া কণ্ঠে বলল, ওই ঘষেটি বেগম? যে সারাক্ষণ তোর সাথে আঠার মতো লেগে থাকে। ভাইয়া, তুমি তো ওই মেয়ের ছায়াও সহ্য করতে পারো না। তো এখন ওকে ভালো লাগে তাই বিয়ে করব। কাল আসবে ওই বাড়িতে। হুট করেই আরোহী দাঁড়িয়ে মোবাইলের দিকে তাকিয়ে বলল, তোমরা কথা বলো, আমি বরং রুমে যাই, আমার মাথা ব্যথা করছে। বলেই আরোহী সিঁড়ির দিকে অগ্রসর হতেই আরুষ বলে উঠল, আরে আরু দাঁড়া, আমার বিয়ের খবরটা পুরোপুরি শুনে তো যা। আরোহী পিছনে ঘুরে তাকাল, গমগমে গলায় বলল, বিয়েটা আপনার? আপনি লাফান না। আমাদের বলছেন কেন? আরুষ মিটিমিটি হেসে বলল, লাফাবো না, আমার প্রথমবার বিয়ে হচ্ছে। তো লাফান, আমি কি মানা করেছি? আরে বুঝিস না, ডক্টর আরুষ খানের বিয়ে বলে কথা, কত কাজ। আর আমার বিয়ের সকল দায়িত্ব তোর। আই নো তোর থেকে রেসপন্সিবল মানুষ আমি আর পাব না, তাই আমার বিয়ের সকল দায়িত্ব তোর। আমি আর কোন কথা শুনতে চাই না। আরোহী চোখ ছোট ছোট করে আরুষের দিকে তাকাল। আমি কাল সকালে আমার অ্যাপার্টমেন্টে চলে যাব, সো এসব দায়িত্ব আমি নিতে পারবো না, সরি। নো আরোহী চৌধুরী, তোমার দায়িত্ব মানে তোমার দায়িত্ব, এটা তুমি এখানে থেকে করো কিংবা উগান্ডা গিয়ে করো, সেটা একান্তই তোমার ইচ্ছে, এটাতে তো আমি হস্তক্ষেপ করতে পারি না, তাই না? আরোহী কিছু বলতে নেবে তার মধ্যে দিয়েই মাহির বলে উঠল, ছেলেটা যখন এত করে বলছে তাহলে দায়িত্বটা তুই নিয়ে নে না আরু, এই আর এমন কি? শুধু দেখাশোনাই তো করবি। আরোহী ভ্রু কুঁচকে তাকালো মাহিরের দিকে। ও তাই নাকি মামামশাই? তাহলে তুমিই নিয়ে নাও না দায়িত্বটা, আমাকে বলছো কেন? মাহির থতমত খেয়ে গেল, আমতা আমতা করে বলল, আরে আমার অফিস আছে না? তোর তো এখন আর নেই, বিশাল ছুটি পেছিস, তাই দায়িত্বটা বরং তুইই নে না মা। আরোহী কিছু একটা ভেবে মুচকি হেসে বলল, ঠিক আছে, সবাই যখন এত করে বলছো তাহলে ডক্টর আরুষ খানকে বাসর ঘরে ঢুকানোর আগ পর্যন্ত সকল দায়িত্ব আমার। বলেই একটা ভিলেন মার্কা হাসি দিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় নিজের রুমে চলে গেল। যা দেখে আয়াত হাসল, সে হয়তো মেয়ের মনে কি চলছে তা কিছুটা হলেও আজ করতে পেরেছে। আরাফ দাঁড়াতে দাঁড়াতে বলল, শোনো আরুষ,
তুমি এখন ছোট নও যে তোমার উপর আমাদের সিদ্ধান্ত চাপিয়ে দেব। তুমি যথেষ্ট অ্যাডাল্ট এবং নিজের ডিসিশন তুমি নিজেই নিতে পারো, সাথে তুমি একজন ডক্টর। যথেষ্ট ম্যাচিওর তুমি। তাই আমার একটাই কথা, যা করবে ভেবে চিন্তে করবে, পরে যেন আফসোস করতে না হয়, আর তোমার ডিসিশনকে আমরা মেনে নেব। কাল তোমার কলিগকে বাসায় নিয়ে এসো। বলেই আরাফ চলে গেল উপরে। আরাফের পিছনে পিছনে মীরা উঠে যেতে যেতে আরুষের সামনে এসে দাঁড়িয়ে ছেলেকে একবার পরখ করে দেখল। ছেলেটার মনে কি চলছে সে কিছুই বুঝতে পারছে না, তবে কিছু তো একটা চলছেই। এখানে মাহির ছিল নীরব দর্শক, ভাতিজার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। উঠে যেতে যেতে এক পলক তাকালো আরুষের দিকে, আরুষও তাকালো। দুজনের চোখে চোখ পড়তেই হাসল দুজন। মাহির চলে যেতেই পিছনে পিছনে রাইসাও চলে গেল। আবরার আর আয়াত তো নিজের রুমে চলে গেল। ড্রয়িং রুমে এখন শুধু মিরাজ, রৌদসী আর আরুষ। মিরাজ চুপচাপ বসে ভাবছে, হঠাৎ পাশে কারো অস্তিত্ব টের পেয়ে পাশে তাকাল। রাইসা দীর্ঘ শ্বাস ফেলে ধীরে ধীরে বলল, আরুষ ভাইয়ার কি হয়েছে বলো তো? এমন পাগলের প্রলাপ বকছে কেন? তার উপর আরও কেউ খোঁচাচ্ছে, ও যেই মেয়ে এই বিয়ে না দিয়ে এই শান্ত হবে না। ভাইয়া তো চেনে ওকে, তাহলে কেন এমন করছে? মিরাজ এক পলক আরুষের দিকে তাকাল। আপাতত সে এখন সোফার এক কোণে বসে মোবাইল ঘাঁটছে। সেটাই তো বুঝতে পারছি না, কি চলছে এই ছেলের মনে। ও কি আসলেই বিয়েটা করবে, নাকি অন্য কোনো ছক সাজাচ্ছে? রৌদসী ঠোঁট উল্টাল। আমাদের এখন লক্ষ্মীগোপাল হওয়া ছাড়া আর কিছুই করার নেই, দেখো সামনে কি হয়। আমার মন বলছে সামনে বিশাল ধামাকা আসতে চলেছে। মিরাজ নিজেও ভাবনায় পড়ে গিয়েছে, আসলে এই ছেলের মাথায় চলছেটা কি। এই যে ফুপি, এই হলো তোমার ছেলের হবু বউ আর তোমার হবু বউমা। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটা কানে গেল আরোহীর। বিরক্তিকর দৃষ্টিতে তাকালো সেদিকে। অতীব আটা ময়দা মাখানো পাতলা রেড কালারের শাড়ির সাথে সিলভলেস ব্লাউজ কালো রঙের কম্বিনেশনটা আরোহীর ঠিক বুঝে আসছে না। তার উপর চুলের রংটা না হয় নাই বলা হল। সকাল সকাল এমন নাটকের মানে খুঁজে পেল না আরোহী। যদিও এখন সকাল বলা চলে না, বেলা এখন 11টা বাজছে। সারারাত ভর কাজ করে ভোরে রাতে ঘুমানোর ফল হল এত বেলা করে ঘুম থেকে ওঠা। আয়াত খবরের কাগজ থেকে চোখ উঠিয়ে এক পলক সামনে দাঁড়ানো মেয়েটার দিকে তাকাল। মেয়েটার দিকে তাকিয়ে একটু ঠোঁট এলিয়ে হেসে পুনরায় খবরের কাগজে মুখ গুজল। ড্রয়িং রুমে খান আর চৌধুরী বাড়ির সকলেই উপস্থিত। আরোহী সিঁড়ি বেয়ে অর্ধেক নেমে এদিক ওদিক তাকিয়ে রুষাকে ডাকল। আরোহীর কণ্ঠ শুনতে পেয়ে ড্রয়িং রুমের সকলের দৃষ্টি চলে গেল আরোহীর পানে। আরোহী এক পলক সেদিকে তাকাল, পা বাড়াল না আর ড্রয়িং রুমের দিকে। রুষার দিকে তাকিয়ে ঘাড়ে আলতো চাপ দিতে দিতে বলল, রুশো শোন। রুষা আরোহীর সামনে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে ভাবতে বলল, হুম দি ভাই, কিছু বলবে? হুম, মাথা আর ঘাড়টা বেশ ধরেছে, একটু কড়া করে লিকার চা বানিয়ে দে তো, আমি রুমে গেলাম। আরুষ আশ্চর্য কণ্ঠে বলল, রুমে গেলাম মানে? আজ বাদে কাল বিয়ের অনুষ্ঠান আর তুই রুমে যাবি মানেটা কি আরোহী? আরোহীর নীরস কণ্ঠ নির্লিপ্ততা ভঙ্গিতে সিঁড়ির রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়াল। এখন কি আপনার মতে আমার কি লুঙ্গি ডান্স দেওয়া লাগবে নাকি? নাকি আপনার ওই মেরিনেট করা হবু বউকে পূজা করতে হবে? কোনটা মিস্টার আরুষ খান? আরুষ অবাক মিশ্রিত কণ্ঠে জানতে চাইল, মেরিনেট করা হবু বউ মানে কি? আরোহী ঠোঁট কামড়ে হাসিটা কন্ট্রোল করে বিরস মুখে বলল, আসলে আমি সবসময় দেখে আসছি, মাছ কিংবা মাংস রান্নার কিছুক্ষণ পূর্বে মাছ বা মাংসকে মরিচ, লবণ, হলুদ আরও হাজারো রকমের মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখা হয়,
আপনার হবু বউকে দেখে তার চেয়ে কম কিছু মনে হচ্ছে না, যেই পরিমাণ আটা ময়দা মাখালো তাতে তো তার চেহারাটাই বোঝা যায় না। হোয়াট এভার, আপনি আবার মনে করবেন না আমি আপনার বউকে সেধে সেধে অপমান করছি। আমি কিন্তু মোটেও অপমান করছি না, আমি জাস্ট কথার কথা বললাম, ডোন্ট মাইন্ড। আরোহীর কথা শেষ হতে না হতেই রুষা মুখে হাত দিয়ে খিলখিল করে হেসে উঠল। আরোহী ঘাড় ঘুরিয়ে চোখ পাকাতেই কোন মতনে হাসি থামিয়ে ঠোঁটে একটা আঙুল রেখে চুপচাপ সোজা হয়ে দাঁড়াল। বাকি সকলের দিকে তাকিয়ে দেখি সবাই ঠোঁট টিপে হাসছে। আরোহীর কথার পরিপ্রেক্ষিতে পুষ্মিতা নামের মেয়েটা চোখ ছোট ছোট করে আরোহীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আরুশ খানের দিকে কিছুটা এগিয়ে গিয়ে হাত জড়িয়ে ধরে বলল, আরুশ দেখো, এই মেয়েটা আমাকে এভাবে অপমান করল আর তুমি কিছুই বলবে না। তোমার হবু বউকে অপমান করল, তুমি চুপ করে থাকবে? আরুশ এক পলক পুষ্মিতার দিকে তাকিয়ে তার হাত থেকে নিজের হাত মুক্ত করতে করতে আরোহীর দিকে তাকিয়ে বলল, আরোহী তুই বাড়ির নতুন অতিথিকে এভাবে অপমান করতে পারিস না। ভুলে যাস না আজ বাদে কাল ও এই পরিবারেরই সদস্য হবে। আরোহী গলা ঝেড়ে সোজা হয়ে দাঁড়াল। আমি কি পারি আর কি পারি না সেটা অ্যাটলিস্ট আপনার কাছ থেকে জানতে আসব না ডক্টর আরুশ খান? আজ বাদে কাল বিয়ে করছেন, এবার সংসারটা মন দিয়ে করলে হয়। আরোহী পুনরায় রুষার দিকে তাকিয়ে বলল, এখনো এখানে সেজে দাঁড়িয়ে আছিস কেন? তোকে না কখন বললাম চা আনতে? মাথা ব্যথা করছে। রুষা মাথা নাড়িয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তুমি রুমে যাও, আমি নিয়ে আসছি। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে পিছনে ফিরে আরুষের দিকে তাকিয়ে বললাম, আপনার বিয়েতে কি কি ইভেন্ট হবে আর কি কি দরকার তার একটা চার্ট করে আমাকে দিয়ে দেবেন, আমি পরে শিডিউল ঠিক করে নিব। বাসর ঘর পর্যন্ত নেওয়ার দায়িত্ব যখন নিয়েছি সেই দায়িত্ব আমি পালন করব, আর আরোহী চৌধুরী কখনো নিজের কথার হেরফের করে না। বলেই আরোহী সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল। আরুষ এক দৃষ্টিতে আরোহীর যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেয়ে যখন দায়িত্ব নিয়েছে তখন সে তার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবে, চিন্তা করিস না, তোর বিয়ে দিয়েই তবে ক্ষান্ত হবে সে। পিছনে থেকে আবরারের কণ্ঠ শুনতে পেয়ে পিছনে ফিরে তাকাল আরুষ। এবার তারও মনে হচ্ছে আরোহী যেই মেয়ে সত্যি সত্যিই বাসর ঘরে না ঢুকিয়ে শান্ত হবে না সে। আরুষ মুচকি হেসে বলল, হুমম সেটা তো আমিও চাই। বুড়ো হয়ে যাচ্ছি তো, তোমাদের দাদা ডাক ও তো শোনার সময় হয়ে গেল, আর কত অপেক্ষা করবে? মেয়েটাকে ও তো বিয়ে দেওয়ার নাম করছ না। আরুষের কথা শুনে আবরার বিরস মুখে বলল, সে সাহস কি আমার আছে নাকি? যেমন মা তার তেমন মেয়ে, রাগ যেন নাকের ডগায় নিয়ে ঘুরে, ও যতদিন না বিয়ের কথা বলছে কারো সেই সাধ্যি আছে নাকি? আয়া তার চোখে তাকালো আবরারের দিকে, যা দেখে আবরার বেককেল মার্কা একটা হাসি দিল। আরুষ পুষ্মিতাকে সোফায় বসতে ইশারা করে নিজেও সোফায় বসতে বসতে বলল, হে হে সেই আশায় বসে থাকো। আরুষের কথায় আয়াস গাছাড়া ভাব নিয়ে আড়মোড়া ভেঙে বলল, তার বিয়ে নিয়ে তোর মাথা ব্যথা কেন? নিজের চরকায় তেল দে আরুষ। মীরা রান্নাঘর থেকে কিছু বিস্কিট আর ফল এনে ঠাস করে টেবিলে রাখল। বোঝাই যাচ্ছে ছেলের বউ হিসেবে পুষ্মিতাকে তার মোটেও পছন্দ না, তবে কি আর করার। কিছু বলতেও পারছে না, ছেলে বড় হয়েছে, নিজের ভালো এখন না হয় নিজেই বুঝুক। আরুষ মায়ের দিকে মুচকি হেসে তাকাল, সেও যে ব্যাপারটা বুঝতে পারেনি তা কিন্তু না। বেশ কিছুক্ষণ কথাবার্তা শেষে আরুষ পুষ্মিতাকে বাহির পর্যন্ত এগিয়ে দিয়ে এসে ড্রয়িং রুমে বসল। ড্রয়িং রুমে আপাতত সে আর তার চাচা মানে মাহির খান ছাড়া আর কেউ নেই। আরুষ মাহিরের গা ঘেঁষা দিয়ে বসল, ফিসফিস করে বলল, কি মনে হয় চাচ্চু প্ল্যান কি ফ্লপ হবে? মাহির সোফাই গা হেলিয়ে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, বাই চান্সের লাইসেন্স নাই বাছাধন। আরুষ চুপ করে গেল,
বাই এনি চান্স যদি প্ল্যানটা ফ্লপ করে তাহলে তো শেষ। নিজের রুমেই ল্যাপটপে কাজ করছে আরোহী। হঠাৎ দরজা লাগানোর শব্দে নড়েচড়ে উঠল সে। পিছনে ঘুরে না তাকিয়েই বলল, কিরে রোশো, এখনই না চা দিয়ে বকবক করে গেলি, আবার কি দরকার এখানে? পিছনে থেকে কারো কণ্ঠই শোনা গেল না, কড়া পারফিউমের গন্ধ জানান দিচ্ছে এখানে রুষা নেই, আছে অন্য কেউ। আরোহী ভ্রু কুঁচকে পিছনে তাকাল, ল্যাপটপ বিছানায় রেখে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, কি ব্যাপার ডক্টর আরুশ খান, হঠাৎ আমার রুমে? আরুশ কোন কথা বলছে না, ধীরে ধীরে এগিয়ে আসছে আরোহীর দিকে। আরোহী যেহেতু বিছানার সাথে লেগে দাঁড়িয়ে আছে সেহেতু পিছনে যাওয়ার স্কোপ নেই। আরোহী অগত্যাই নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে রইল। আরুশ এগিয়ে এসে আরোহীর মুখোমুখি দাঁড়াল। কিছু বলবেন? কেন এমন করছিস আরু? আরোহী ভ্রু কুঁচকে বলল, কেমন করছি? সবকিছু এত স্বাভাবিক কিভাবে নিচ্ছিস তুই? এতটা স্বাভাবিক কেন, যেন আমার অস্বাভাবিক লাগছে আরু। অস্বাভাবিক লাগার কোন কারণই তো দেখছি না আরুশ খান, অল ইজ ওয়েল। আরুশ আরোহীর দুই কাঁধে ধরে ঝাঁকিয়ে বলল, না স্বাভাবিক না, তুই কিছু লুকাচ্ছিস আরোহী, কি লুকাচ্ছিস বল। তুই না বলতি আমার অনুমান কখনো মিথ্যে হয় না। আরোহী আরুশের কাছ থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, এটা সম্পূর্ণ আপনার বদ্ধ ধারণা আরুশ খান, সবকিছু ঠিক আছে, আর কয়েকদিন পর আপনার বিয়ে, এখন অন্য একটা মেয়ের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেওয়াটা নিশ্চয়ই ভালো লক্ষণ না। চলে যান আপনি। তুই এমন কেন করছিস আরু, তোর কি একটুও কষ্ট হচ্ছে না? আরোহী মুচকি হাসল, না। মিথ্যা কথা আরু, তোর কষ্ট হচ্ছে কিন্তু ওই যে অভিমান আর ভুল বুঝা, ওটাই তোকে সেটা বুঝতে দিচ্ছে না। আমি জানি তুই আমাকে আমার থেকেও বেশি ভালোবাসিস, কিন্তু তুই তো তা মানতেই নারাজ। শোন আরু, ভালোবাসা হচ্ছে একটা বই, আর ভুল বুঝাবুঝি আর অভিমান হলো তার একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যিই মন থেকে ভালোবাসিস, একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনও ফেলে দিস না। বলেই আরুশ দরজা খুলে বেরিয়ে গেল। আরোহী ধপ করে বিছানায় বসল। কি করবে সে? কি করা উচিত তার? কিছুই যেন বুঝতে পারছে না সে। মাকে যে এখন খুব বেশি দরকার তার। মায়ের কাছে নাকি সব প্রশ্নের উত্তর থাকে, তাহলে তার প্রশ্নের উত্তরটাও নিশ্চয়ই থাকবে। চলবে।